শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 এপ্রিল শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কোকিল থেকে গদ্দার, বাগযুদ্ধে সরগরম আলগাপুর কাটলিচূড়া। আলগাপুরে ক্রমে জমে উঠেছে চতুর্মুখী ভোট লড়াই। সায়নী সুস্মিতার জোরে আসিমগঞ্জে জনজুয়ার, দক্ষিণ করিমগঞ্জে পরিবর্তনের ইঙ্গিত। বরাকের পাশে থাকার বার্তা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণে সর্বভারতীয় কংগ্রেস নেত্রী আলকা লাম্বা। এফআইআরে মাননীয় না থাকায় ক্ষুব্ধ হাইকোর্ট, যোগী সরকারের পুলিশকে জবাবদিহির নির্দেশ। আগামী 6 এপ্রিল থেকে হজযাত্রীদের রিয়াল দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আসামে নির্বাচনী প্রচারে আসছেন প্রাক্তন আইপিএস বিধায়ক আনন্দ মিশ্র। সাজুকে জিতিয়ে দিলে বাগপুরে সেতু, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। পশ্চিম এশিয়ার বৃহত্তম ব্রিজ ধ্বংস আমেরিকার, বদলা নিতে 8 সেতুর হিট লিস্ট তৈরি তেহরানের। আমাকে নীরব করা যাবে কিন্তু হারানো যাবে না, কেজরিওয়ালকে চ্যালেঞ্জ চাড্ডার। মোদির বিরুদ্ধে কথা বলতে ভয় পান, পাল্টা অভিযোগ আম আদমি পার্টির। ভোটের মুখে লক্ষ্মীপুরে কৌশিকের হাত ধরে বিজেপিতে শতাধিক সংখ্যালঘু। ত্রয়োবাসীর ঘর ওয়াপসি, উত্তরীয় পরিয়ে বরণ মুখ্যমন্ত্রীর। পশ্চিম কাটিগড়ার 40 কংগ্রেসীর বিজেপিতে যোগদান। তেল আবিবে নিখুঁত হামলা, মুসাদের সদর দফতর ধ্বংসের দাবি ইরানের। বিমানে বিনামূল্যের আসন নিয়ে সিদ্ধান্তে পিছু হটল কেন্দ্র, পুরনো নির্দেশ স্থগিত। এবং সর্বশেষ খবরটি হল, হামলার পরও অটুট ইরানের সামরিক শক্তি, অর্ধেক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখনও সক্রিয়। ট্রাম্পের দাবি খারিজ করে রিপোর্ট মার্কিন গোয়েন্দাদের। এবারে শুনুন বিস্তারিত খবর। নির্বাচনের ডাকে কাঠি পড়তেই আলগাপুর কাটলিচূড়া বিধানসভা কেন্দ্র যেন এক নাট্যমঞ্চে পরিণত হয়েছে। দিন যত গড়াচ্ছে ততই উত্তাপ বাড়ছে রাজনীতির অন্দরমহলে। 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামলেও আসল লড়াই যেন জমে উঠতে শুরু করেছে কয়েকটি শক্তিশালী মুখকে ঘিরে। নির্দল প্রার্থীদের মধ্যে অন্যতম প্রার্থী সুজাউদ্দিন লস্কর। তার নির্বাচনী প্রতীক ট্রাক, আর সেই ট্রাক চিহ্ন নিয়েই তিনি ছুটছেন জনসভা থেকে জনসভায়। তার কণ্ঠে আত্মবিশ্বাসের গর্জন, আমার ট্রাকে কোনো স্পিড ব্রেকার নেই, জোরের গতিতে চলবে। এই সংলাপ যেন তার প্রচারের মূল মন্ত্র হয়ে উঠেছে। অন্যদিকে ময়দানে আরেক শক্তিশালী নির্দল প্রার্থী নিজামুদ্দিন। তার প্রচারে ভিন্ন স্বাদ, নাচে গানে জমে উঠেছে প্রতিটি সভা। নারকেল গাছ প্রতীককে কেন্দ্র করে তৈরি হয়েছে এক অনন্য আবহ, যেখানে সমর্থকদের কণ্ঠে সুরের ঢেউ। কিন্তু রাজনীতির মঞ্চে কটাক্ষ কম নেই। সুজাউদ্দিন লস্কর ব্যঙ্গ সুরে বলে, নারকেল গাছে এবার আর ফল ধরবে না। এই মন্তব্যের জন্য উত্তাপ আরও বেড়ে গিয়েছে রাজনৈতিক অঙ্গনে। কংগ্রেস প্রার্থী জুবাইর এনামকেও ছাড় দেননি তিনি। তার বক্তব্যে তীব্র সমালোচনা, ভাষা, পরিচয় ও উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তাকে বসন্তের কোকিল বলে আখ্যা দেন। এদিকে এনডিএ জোটের প্রার্থী জাকির হোসেন লস্করকে উদ্দেশ্য করে সরাসরি আক্রমণ জাকির গদ্দার। এই সংলাপ যেন পুরো নির্বাচনী পরিবেশকে আরও তীব্রভাবে জাজালো করে তুলেছে। সব মিলিয়ে আলগাপুর কাটলিচূড়া এখন শুধুই একটি বিধানসভা কেন্দ্র নয়, এটি যেন এক জমকালো রাজনৈতিক নাট্যমঞ্চে পরিণত হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলি, সবখানেই চলছে রাজনীতি নিয়ে চুলচেরা আলোচনা, বিশ্লেষণ আর জল্পনা। তবে শেষ পর্যন্ত কার পাল্লা বাড়ি হবে, এর উত্তর লুকিয়ে আছে ভোট বাক্সের ভেতরেই। পরবর্তী খবরটি হলো, সায়নী সুস্মিতার জোরে আসিমগঞ্জে জনজুয়ার, দক্ষিণ করিমগঞ্জে পরিবর্তনের ইঙ্গিত। দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল আসিমগঞ্জে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের জনসভায়। পাথারকান্দি বিধানসভার অন্তর্গত এই এলাকায় শুক্রবার সন্ধ্যায় নজিরবিহীন জনসমাগম দেখা যায়, যা রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। নির্ধারিত সময় সন্ধ্যা 7টা থেকেই সভাস্থলে উপচে পড়ে মানুষের ভিড়। মাঠ, রাস্তা, গলি, এমনকি বাড়ির ছাদেও ছিল জনতার উপস্থিতি। দূর দূরান্ত থেকে আসা মানুষজন দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেই মনোযোগ সহকারে বক্তাদের বক্তব্য শুনেন। এই বিপুল জনসমাগমকে অনেকেই পরিবর্তনের স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন। সভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ জেলা জমিয়ত উলামার প্রাক্তন সভাপতি মৌলানা আবু মোহাম্মদ সুফিয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তাদের উপস্থিতিতে সবাই আলাদা মাত্রা যোগ হয় এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সায়নী ঘোষ তার আবেগঘন ভাষণে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এই লড়াই শুধু কোনো রাজনৈতিক দলের নয়,
এটি মানুষের অধিকার, মর্যাদা ও ভবিষ্যতের লড়াই। যুব সমাজ এগিয়ে এলে পরিবর্তন অবশ্যম্ভাবী বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে সুস্মিতা দেব শান্তি, সম্প্রীতি ও সামগ্রিক উন্নয়নের উপর জোর দিয়ে বলেন, দক্ষিণ করিমগঞ্জের মানুষ এখন উন্নয়ন, স্থিতিশীলতা ও নিরাপত্তা চায়। সেই লক্ষ্যেই কাজ করছে তাদের দল। তার বক্তব্যে জনতার প্রবল সাড়া মেলে। তবে বিপুল জনসমাগমের কারণে আয়োজকদের পক্ষে সকলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা সম্ভব হয়নি। এজন্য তারা দুঃখ প্রকাশ করলেও জানান, মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তাদের সবচেয়ে বড় শক্তি। জনসভা দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক লড়াইয়ে নতুন গতি এনেছে। এখন নজর আসন্ন নির্বাচনের দিকে। ভোটাররা কাকে বেছে নেন? তৃণমূল কংগ্রেসের আজিজ আহমদ খান, কংগ্রেসের শামীম আহমেদ চৌধুরী, নাকি বিজেপি সমর্থিত অসম গণ পরিষদের ইকবাল হোসেন? পরবর্তী খবরটি হলো, বরাকের পাশে থাকার বার্তা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণে আলকালাম্বা। আসন্ন নির্বাচনের আবহে শিলচর জেলা কংগ্রেস কমিটি কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে বরাক উপত্যকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভানেত্রী আলকালাম্বা। তিনি জানান, কংগ্রেস ক্ষমতায় এলে বরাকের উন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং সাধারণ মানুষের দৈনন্দিন সংকট নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে লম্বা অভিযোগ করেন, শাসক দল ভুয়া প্রতিশ্রুতি ও বিশ্বাসঘাতকতার রাজনীতি করছে। তার দাবি, সমাজে বিভাজন সৃষ্টি করা হচ্ছে এবং মানুষের আস্থা নষ্ট করা হচ্ছে। মিয়া শব্দের অপব্যবহার ও নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কথাও তুলে ধরেন তিনি। অভিবাসন ইস্যুতে পরিসংখ্যান উল্লেখ করে বিজেপিকে নিশানা করেন কংগ্রেস নেত্রী। তার বক্তব্য, ইউপি আমলে 2005 থেকে 2013 সালের মধ্যে 88,000-এর বেশি অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল, কিন্তু বিজেপি আমলে সেই সংখ্যা অনেক কম। নির্বাচনের আগে উচ্ছেদ অভিযান চালিয়ে বিভাজনের রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ তার। বরাক উপত্যকার বেকারত্ব ও নিয়োগ সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে আলকালাম্বা বলেন, নতুন শিল্পের অভাবে কর্মসংস্থানের সুযোগ কমছে। গ্রুপ সি ও ডি পদে নিয়োগের স্বচ্ছতার অভাব এবং স্থানীয়দের বদলে বাইরের প্রার্থীদের নিয়োগের অভিযোগও তুলেন তিনি। পাশাপাশি চা বাগানের শ্রমিকদের মজুরি বৈষম্য এখনও দূর হয়নি বলেও দাবি করেন। বন্যা নিয়ন্ত্রণ ও অবকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, 2022 সালের ভয়াবহ বন্যার পরও পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বেতুকান্দি স্লুইস গেট সহ বিভিন্ন বাঁধ মজবুত না হওয়ায় প্রতি বছর একই পরিস্থিতি তৈরি হচ্ছে। শিলচরের নিকাশি ব্যবস্থা ও অবকাঠামোর দুর্বলতাও তুলে ধরেন তিনি। এছাড়াও সীমান্ত সমস্যা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙ্গন, বিদ্যুৎ বিভ্রাট এবং তার প্রভাবের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে দায়ী করেন আলকালাম্বা। পরবর্তী খবরটি হল, 2026 সালের আসামের হজযাত্রীদের আগামী 6 এপ্রিল থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাজ্যের প্রতিটি জেলা সদরের মুখ্য কার্যালয় থেকে সৌদি রিয়াল সরবরাহ প্রক্রিয়া শুরু হবে বলে রাজ্য হজ কমিটি থেকে জানানো হয়েছে। রিয়াল সংগ্রহের জন্য হজযাত্রীদের পাসপোর্টের ফটোকপি, ভিসা প্রপত্র, যে কোনো স্টেট ব্যাংকের শাখায় থাকা ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের ফটোকপি সহ রিয়ালের জন্য আবেদন করতে হবে। রিয়াল সংগ্রহের জন্য কভারের যে কোনো একজন হজযাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিলেই হবে। যেহেতু এবছর হজযাত্রীদের মক্কা মদিনায় রান্না করে খাবারের সুযোগ সুবিধা নেই, জন প্রতি হজযাত্রীর জন্য ন্যূনতম 4,000 সৌদি রিয়াল সংগ্রহ করলেই হয়ে যাবে বলে রাজ্য হজ কমিটি সূত্র থেকে জানানো হয়েছে। 4,000 সৌদি রিয়ালের জন্য সমপরিমাণ ভারতীয় মুদ্রা অর্থাৎ 1 লক্ষ টাকার মতো সংশ্লিষ্ট হজযাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হবে। পরবর্তী খবরটি হলো, আসামের রাজ্য বিধানসভা নির্বাচনী প্রচার অভিযানে আসছেন প্রাক্তন আইপিএস আধিকারিক তথা বিহার বিধানসভার বিজেপি বিধায়ক আনন্দ মিশ্র। আনন্দ মিশ্র 5 এপ্রিল তিনসুকিয়ায় বিজেপি প্রার্থী পুলক গুহাইর হয়ে নির্বাচনী প্রচার অভিযানে অংশ নেবেন। 6 এপ্রিল আনন্দ মিশ্র লখিমপুরের বিজেপি প্রার্থী মানব ডেকার পক্ষে প্রচার অভিযান চালাবেন। এদিকে 7 এপ্রিল নগাঁওয়ে বিজেপি প্রার্থী রূপক শর্মার হয়ে জলপ্রচার অভিযানে অংশ নেবেন প্রাক্তন আইপিএস আধিকারিক আনন্দ মিশ্র। পরবর্তী খবরটি হলো, সাজুভাই জিন্দাবাদ, অগপ জিন্দাবাদ, অতুল বোরা জিন্দাবাদ ধ্বনি শোনা গেল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখে। শুক্রবার সন্ধ্যায় শোনাইয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা সাজুভাইকে জিতিয়ে দিন, আমি তাকে উপযুক্ত সম্মান দেব, যা চাইবেন তাই দিয়ে দেব, রাস্তাঘাট সেতু সব হবে। তিনি এও বলেন, সাজুকে জিতিয়ে দিলে বাগপুর সাতকোরাকান্দি সেতু নির্মাণ হবে।
এর আগে দনেহরিতে হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাজুভাই জিন্দাবাদ দিয়ে তাকে জিতিয়ে দেওয়ার আহ্বান জানান। স্থানীয় এজিপি সমর্থকরা পুষ্পবৃষ্টি করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। পরবর্তী খবরটি হলো, একটি এফআইআরে কেন্দ্রীয় মন্ত্রীর নামের আগে মাননীয় বা সম্মানীয় শব্দ ব্যবহার না করাকে কেন্দ্র করে কড়া অবস্থান নিল এলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিযোগকারী তা উল্লেখ না করলেও সরকারি নথিতে প্রটোকল মেনে সম্মানসূচক শব্দ ব্যবহার করা পুলিশের দায়িত্ব। মামলার শুনানিতে বিচারপতি জে জে মুনির এবং বিচারপতি তরুণ সাক্সেনার বেঞ্চ এই বিষয়ে উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিবের কাছে ব্যাখ্যা চেয়েছে, কেন সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর নামের আগে যথাযথ সম্মানসূচক শব্দ ব্যবহার করা হয়নি তা হলফনামা দিয়ে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়। অভিযোগকারীর দাবি, মন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এক ব্যক্তি তার কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা নেয়। চাকরি না মেলা তো দূরের কথা, টাকা ফেরত চাইতে গেলে হুমকির মুখেও পড়তে হয়েছে বলে অভিযোগ। এই মামলায় কেন্দ্রীয় মন্ত্রীর নাম উল্লেখ থাকলেও তিনি সরাসরি অভিযুক্ত নন। তবে আদালতের পর্যবেক্ষণ, অভিযোগকারীর নথিতে সম্মানসূচক শব্দ না থাকলেও পুলিশি নথিভুক্তির সময় নিয়ম মেনে সেই শব্দ ব্যবহার করা উচিত ছিল। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রটোকল এবং সরকারি নথির ভাষা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আদালতের নির্দেশের পর এখন নজর স্বরাষ্ট্র দফতরের জবাবের দিকে। পরবর্তী খবরটি হলো, দলের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরানোর পর সরাসরি অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। তার অভিযোগ, সাধারণ মানুষের স্বার্থে সরব হতেই তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় রাঘব বলেন, তিনি সংসদে এবং গণমাধ্যমে মানুষের সমস্যা তুলে ধরেছেন বলেই হয়তো দলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। তবে স্পষ্ট ভাষা জানিয়ে দেন, আমাকে হয়তো নীরব করা যাবে কিন্তু থামানো যাবে না। তবে দলীয় সূত্রে ইঙ্গিত, দীর্ঘদিন ধরেই আপের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। এমনকি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাতেও তাকে সক্রিয় দেখা যায়নি। এই প্রেক্ষাপটে আচমকা তার পদচ্যুতি জানিয়ে জল্পনা তুঙ্গে। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে রাঘবের প্রশ্ন, মানুষের কথা বলা কি অপরাধ? তার দাবি, তিনি ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবেন এবং তাদের স্বার্থে আওয়াজ তুলবেন। এদিকে রাঘবের এই মন্তব্যের জবাবে পাল্টা তুপ দেখেছে আম আদমি পার্টি। দলের অভিযোগ, সংসদের মূল্যবান সময় ছোটখাটো ইস্যুতে নষ্ট করে বড় জাতীয় প্রশ্নে নীরব থেকেছেন রাঘব। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে সরাসরি আক্রমণ এড়িয়ে গিয়েছেন তিনি। রাঘব শুধু বিমানবন্দরে সিঙ্গারার দামের মতো সামান্য বিষয় নিয়ে কথা বলেছেন। দলের কথায়, রাঘব মোদীর বিরুদ্ধে সরব হতে ভয় পান। পরবর্তী খবরটি হলো, বিমান যাত্রায় যাত্রীদের স্বস্তি দিতে আসন বাঁচাইয়ে অতিরিক্ত খরচ কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখান থেকে আপাতত সরে এলো কেন্দ্রীয় সরকার। বিমান পরিবহন মন্ত্রক আগের নির্দেশ প্রত্যাহার করে জানিয়েছে, বিষয়টি নিয়ে আরও আলোচনা প্রয়োজন। গত মাসে নির্দেশ দেওয়া হয়েছিল, কোনো বিমানের মোট আসনের 60% পর্যন্ত যাত্রীদের জন্য আসন বাছাইয়ের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। এর ফলে সাধারণ যাত্রীদের কিছুটা স্বস্তি মিলবে বলেই আশা করা হয়েছিল। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক বিমান সংস্থা, ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং আকাশা এয়ার সরকারের কাছে আবেদন জানায়। এই নিয়ম কার্যকর হলে তাদের ব্যবসায়িক কাঠামোয় বড় প্রভাব পড়বে। সংস্থাগুলির দাবি ছিল, এত সংখ্যক আসন বিনামূল্যে রাখতে গেলে ক্ষতি সামাল দিতে ভাড়া বাড়াতে বাধ্য হতে হবে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় এবং আপাতত আগের নির্দেশ স্থগিত রাখা হয়। উল্লেখ্য, বর্তমানে বিমানের প্রায় 20% আসন যাত্রীরা বিনামূল্যে বেছে নিতে পারেন। বাকি আসনের ক্ষেত্রে অবস্থান ও সুবিধা অনুযায়ী অতিরিক্ত অর্থ দিতে হয়। সামনের সারির আসন, বেশি পা রাখার জায়গা বা জানালার দ্বারের আসনের জন্য আলাদা চার্জ ধার্য করা হয়ে থাকে। পরবর্তী খবরটি হলো, 5 সপ্তাহ ধরে আমেরিকা ও ইসরায়েলের লাগাতার বিমান হামলার পরও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন গোয়েন্দা রিপোর্টে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার প্রায় অর্ধেক এখনও কার্যকর রয়েছে। পাশাপাশি তাদের বিপুল ড্রোন ভান্ডারেরও বড় অংশ অক্ষত রয়েছে। গোয়েন্দা সূত্রের দাবি,
ইরানের কাছে এখনও হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন এবং উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। এই অস্ত্রভান্ডার পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের হুমকি তৈরি করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে মাটির গভীরে বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক এবং গুহায় অস্ত্র লুকিয়ে রাখার কৌশলী ইরানকে এই সক্ষমতা ধরে রাখতে সাহায্য করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্ষমতা প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু গোয়েন্দা তথ্য সেই দাবির সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়। মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ডের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ইরানের 12,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং দেশের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার মৃত্যুর খবরও সামনে এসেছে। অন্যদিকে প্রতিরক্ষা দফতরের দাবি, যুদ্ধ শুরুর তুলনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রায় 90% কমে গেছে। তবে বিশ্লেষকদের মতে হামলার পরিমাণ কমে যাওয়া মানেই যে ইরানের অস্ত্রভান্ডার শেষ হয়ে গেছে তা নয়, বরং তারা কৌশল বদলে অবশিষ্ট শক্তিকে সুরক্ষিত রেখে পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করার পথে হাঁটছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের নৌ সক্ষমতার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হলেও বিপ্লবী গার্ড বাহিনীর হাতে এখনও শত শত ছোট নৌযান এবং চালকবিহীন ড্রোনবাহী জাহাজ রয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।